তটিনীর হাতেই ধরা পড়লো বিজিত লাহিড়ী। বলরামকে বাঁচাতে ছুটে এলো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে লাট্টু ও পিকু মুখার্জি বাড়িতে ঘুমাতে থাকলে তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি ও কাবির চ্যাটার্জি সেখানে আসে। আর জিৎ মুখার্জি দীপালিকে বলতে থাকে, এরা এখানে থাকবে না, এই সাপের বাচ্চাগুলোকে এখান থেকে বের করো। এরপরেই কর্ণ চ্যাটার্জিকে দেখে পিকু বলতে থাকে, দিদি ভাই, নিমতিতে দাদু এসেছে, নিমতিতে দাদুকে বসতে দাও। তখন এ কথা শুনে রেগে যায় জিৎ। জিৎ বলতে থাকে, একদম একদম চড়িয়ে লাল করে দেব। নিমতিতে দাদু কাকে বলছিস? ওটা ওটা আমার বাড়ির আত্মীয়, তুই ওদেরকে এভাবে এভাবে কেন বলছিস? ওনার সঙ্গে তুই এভাবে কথা বলতে পারিস না। তখন পিকু বলতে থাকে, আচ্ছা নিমতিতে দাদু, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? তুমি তো আমাকে পছন্দ করো, তবে তবে তুমি কিছু বলছো না কেন? তোমার সামনে আমাকে এই দুষ্টু দাদু আমাকে এভাবে বলছে, আর তুমি ওনাকে কিচ্ছু বলছো না। তখন তখন এই কথা শুনে দেখা যায় দীপালি বলতে থাকে, প্লিজ দিদি ভাই, তুমি ওদের কথায় কিছু মনে করো না, ওরা যাই বলুক না কেন তুমি তুমি কোনো উত্তর দেবে না। তখন তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, আমরা আমরা কখনো ওদের সঙ্গে কথা বলতে চাই না। এরপরে দেখা যায় সবাই চলে যায়। তখন তখন দেখা যায় হঠাৎ ফোন বেজে ওঠে। তখন পিকু বলতে থাকে, ভাই ফোনটা দেখ তো, কে ফোন করলো। এরপরে আনমোন নাম্বার দেখে অবাক হয়ে যায় লাট্টু ও পিকু। এরপরে লাট্টু ফোন রিসিভ করলে তটিনী বলতে থাকে, আমি আমি তোমাদের মাম্মি বলছি লাট্টু, তুমি একদম ঘাবড়াবে না। তখন তখন লাট্টু বলতে থাকে, মাম্মি তুমি কোথায়? তখন তখন তটিনী বলে ওঠে, বাবা, আমি আমি যে তোমাকে ফোন করেছি, তুমি এটা কাউকে বলবে না, একদম একদম কাউকে বলবে না, কাউকে বলার দরকার নেই। এ কথা শুনে পিকু বলতে থাকে, কি ব্যাপার ভাই, মাম্মি ফোন করেছে, ফোনটা আমাকে দে না, আমি একটু কথা বলি। এই বলে ফোনটা নিয়ে পিকু বলতে থাকে, মাম্মি তুমি কোথায়? তুমি তুমি এসো, আমাদের আমাদের ভালো লাগছে না। আমাদের জানো, ওই যে দুষ্টু দাদু, রাক্ষস দাদু আমাদের সব সময় বকাবকি করে, খাবারের খোঁটা দেয়। ওরা বলছিল, তো কি সব বলছিল, তুমি নাকি জেলে, তোমাকে নাকি জেলে পাঠিয়েছে। তখন তটিনী বলতে থাকে, না মা, তোমাকে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি তুমি স্পিকারে দাও ফোনটা, তুমি আর ভাই মন দিয়ে শুনবে কথাগুলো। এরপরে লাট্টু পিকুকে বলতে থাকে, কাল তোমরা স্কুলে যাবে, স্কুলে গিয়ে আমি যেমন যেমন বলছি ঠিক তেমন তেমনই করবে, কোনোভাবে কোনো কোনো গন্ডগোল করবে না। আর আমি যে তোমাদের ফোন করেছিলাম, এটাও যেন কেউ না জানে, বুঝতে পেরেছো? কেউ যেন বুঝতে না পারে যে আমি তোমাকে ফোন করেছিলাম। আর ফোনটা কথা বলার পরে নাম্বারটা অবশ্যই ডিলিট করে দেবে। কথা শুনে পিকু বলতে থাকে, ঠিক আছে মাম্মি, তুমি যেভাবে বলবে, ঠিক যেভাবে বলবে আমি সেভাবেই করব, তুমি চিন্তা করো না। কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আর পাতা খুব শীঘ্রই আমাদের কাছে চলে আসবে। তখন তটিনী বলতে থাকে, হ্যাঁ মা, আমি খুব শীঘ্রই চলে আসবো, তুমি তুমি চিন্তা করো না। এরপরে দেখা যায় লাট্টু ও পিকু বলতে থাকে, মাম্মি মাম্মিও জানো, ওই দুষ্টু দাদুটা না আমাদের সবসময় খাবারের খোঁটা দেয়। এদিকে এদিকে দেখা যায় নন্দা ও ভম্বুরকে ইন্টারোগেট করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে আসে শিবপ্রসাদ গাঙ্গুলি। আর সেখানে নিয়ে এসে তাদেরকে বলতে থাকে, এই চিঠিটার মানে কি? মিসেস নন্দা দেবী, কথা বলছেন না কেন? বলুন, এই চিঠিটার মানে কি? আপনার সঙ্গে বিজিতের একটা ভালোবাসার সম্পর্ক ছিল, তাই না? তখন নন্দা বলতে থাকে, না, আপনি আপনি ভুল বলছেন, আমার কোনো সম্পর্ক ছিল না। আপনি আপনি এভাবে এভাবে আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে পারেন না। তখন তখন দেখা যায় এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আপনি আপনি কথাটা সত্যি সত্যি বলবেন নাকি বলবেন না সেটা বলুন। আপনি যদি এখানে মুখ না খুলেন তবে আপনার মুখটা খোলাতে হয় কি করে সেটা আমি খুব ভালো করে জানি। এখনো সময় আছে, যা যা জানেন সবটা বলে দিন। তখন নন্দা বলতে থাকে, আমি আমি কিচ্ছু জানি না, আমি আমি কিচ্ছু জানি না। তখন ভম্বল বলতে থাকে, নন্দা সবটা বলে দে না, এভাবে এভাবে লুকিয়ে আর কি হবে, আমরা আমরা ধরা পড়ে গেছি। তখনই রেগে যায় নন্দা। নন্দা বলতে থাকে, একদম কথা বলবি না, একদম তুই কথা বলবি না, চুপচাপ থাকবি, কিচ্ছু বলবি না তুই। তখন তখন দেখা যায় কথা শুনে পরশুরাম বলতে থাকে, কি হলো, আপনি আপনি ওকে কি বলতে বারণ করছেন বলুন, কি বলতে বারণ করছেন? তখনই ভোম্বল নন্দার গলা টিপতে যাবে, ঠিক তখনই শিবপ্রসাদ ভোম্বলের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কি হচ্ছে এসব? আমার সামনে আপনি এত বড় সাহস কোথা থেকে পান নন্দা দেবীর গলা চাপতে যাচ্ছেন? আমি তখন তখন দেখা যায় ভোম্বল বলতে থাকে, আমি সবটা বলবো, আমরা আমরা যা যা জানি সবটা বলবো। তখন তখন দেখা যায় নন্দা বলতে থাকে, না, তুই কিচ্ছু বলবি না, আমি তোকে বলেছি তুই কিচ্ছু জানিস না, কিচ্ছু বলবি না। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, আপনি আপনি ওকে কেন বারবার বাধা দিচ্ছেন? ও ও বলতে চাচ্ছে, আপনি কেন বলতে দিচ্ছেন না বলুন তো নন্দা দিদি। তো তখন তখন নন্দা বলতে থাকে, আমরা আমরা কিচ্ছু জানি না, ও পাগলের মতো কথা বলছে, ও কিছু জানে না, এমনি বলছে, ওর কথা
ওর কথা কিছু বিশ্বাস করবেন না। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, এখানে স্পষ্ট লেখা আছে যে আপনার আপনার দায়িত্ব নিতে চেয়েছে বিজন্নাল, কিন্তু আপনার সন্তানের দায়িত্ব নিতে চাননি। আপনার সন্তানই বা কোথায়? আপনি আপনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন, তাই না? তখন এই কথা শুনে নন্দা বলতে থাকে, এটা এটা মিথ্যে, আমি কখনো অন্তঃসত্ত্বা হইনি। আর আর এই চিঠিটা কোনো মানে নেই, এই চিঠিটা আমার নয়। তখন তখন দেখা যায়, এই কথা শুনে শিবপ্রসাদ আরো রেগে যায় আর বলতে থাকে, এই চিঠিটা আপনারই একটি ঝুড়ির মধ্যে থেকে পাওয়া গেছে, আর এখানে স্পষ্ট আপনার নাম লেখা আছে। আপনাকে উদ্দেশ্য করে বিজন্নাল এই চিঠিটা লিখেছে। আমার বোনের সঙ্গে বিয়ে হওয়ার পরে আপনার সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ে বিজন্নাল, তাই তো? তখন এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় নন্দা। এরপরে অফিসার এসে বলতে থাকে, আপনি এভাবে ওনাকে জেরা করতে পারেন না, এরকম করে জেরা করার আপনার কোনো অধিকার নেই। তখন তখন পরশুরাম বলতে থাকে, আমি কিভাবে জেরা করব সেটা কি আমি আপনার থেকে শিখবো? আপনি শিখাবেন আমাকে? তখন তখন অফিসার বলতে থাকে, হ্যাঁ, যদি শিখাতে হয় তবে তবে আমি শিখাবো আপনাকে। আমার আমার পুলিশ স্টেশনে আপনি এভাবে এভাবে কোনো কাউকে জেরা করতে পারেন না। একজন মেয়েকে আপনার এরকম করে জেরা করার কোনো রাইট নেই। তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আপনি আমাকে চেনেন না। আমি আমি পরশুরাম, আমাকে দেখে সবাই ভয় করে। আপনি আপনি জানেন না আমি আন্দালনদের ত্রাস। আমি যদি একবার খেপি না, আপনার চেয়ারটা একবারে নাড়িয়ে রেখে দেব। আমার বোনের যদি আমি কোনো কোনো খোঁজ না পাই তবে আপনাকে আমি দেখে নেব। এদিকে এদিকে বিজিত রেডি হতে থাকে বিজন্নালের সাথে। তখন তখন দেখা যায় বিজন্নাল সেজে বলতে থাকে, অনেক বছর পর বিজন্নাল হলাম, অনেক বছর পরে বিজন্নাল আসবে কুসুমপুর গ্রামে। অনেক বছর যাওয়া হয় না। এবার একটু পরশুরামের মুখোমুখি তো আমাকে হতেই হবে ওর মুখোমুখি। অনেক অনেক সহ্য করেছি। ও ওখানে গিয়ে বাওয়াল করছে, তো এটার জন্য ওকে পস্তাতে হবে। ওখানে কেন গিয়েছে ওকেও এবার ওর বোন শিবানীর পাশে শায়িত করে দেব। আর নন্দা, তোমাকে আমি বেঁচে রেখে ভুল করেছিলাম, প্রমাণ রাখতে নেই সেটা আমি ভুলে গিয়েছিলাম। এবার তোমাকেও তো মরতে হবে। এরপরে দেখা যায় এদিকে এদিকে বলরাম একটি একটি চায়ের দোকানে আসে, আর সেখানে এসে চা চাইলে তখন তখন লোকটি চা দেয়। এরপরে দেখা যায় লোকটি মুখোশ পরে থাকায় কোনোভাবে বলরাম বুঝতে পারে না যে লোকটি কে। এরপরে এরপরে দেখা যায় বলরাম বলতে থাকে, আচ্ছা, আপনি কি জানেন এখানে এখানে ট্রেন কয়টায়? ঠিক তখনই শিবপ্রসাদ বলরামকে ফোন করে বলতে থাকে, বলরাম তুই কোথায়? তখন বলরাম বলতে থাকে, এই তো আমি আমি পালিয়ে একটি জায়গায় এসেছি, চা খাচ্ছি, একটু মাথাটা কেমন কেমন যেন করছে। এরপরে দেখা যায় বলরামকে লোকটি বলতে থাকে, 9টা 41 একটি ট্রেন আছে। এ কথা শুনে বলরাম বলতে থাকে, ট্রেন ধরে যেতে হবে রে, গাড়ি ছেড়ে এসেছি, কোনোভাবে হাইওয়ে দিয়ে যেতে পারবো না, তাই আমাকে ট্রেন ধরে যেতে হবে। তখন তখন পরশুরাম বলতে থাকে, ওই হারটা খুব সাবধানে নিয়ে যাস ভাই, খুব সাবধানে। ওটা আমার বোনের হার, আমার বোনের হার। ওটা অনেক মূল্যবান। ওটাকে তুই সাবধানে নিয়ে যাস, ওটা কোনোভাবেই যেন তোর কাছ থেকে দূরে সরে না যায়। তখন তখন বলরাম বলতে থাকে, তুই কোনো চিন্তা করিস না, আমি শেষ অব্দি লড়ে যাব। তুই তুই কোনো চিন্তা করবি না। আমি এখান থেকে গিয়ে সোজা সোজা ফরেনসিকে পাঠিয়ে দেব এই হারটা। এরপরে ফরেনসিক রিপোর্ট নিয়ে তোর কাছে চলে আসবো। তখন তখন এ কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে, ঠিক আছে, তুই তুই কিন্তু সময় মতো চলে আসিস। তো এই বলে ফোনটা কেটে দিতে চাই বড় শিবপ্রসাদ। তখন তখন দেখা যায় শিবপ্রসাদ আরো বলতে থাকে, তুই সাবধানে থাকবি, কোনোভাবেই যেন কোনো বিপদ তোকে ছুতে না পারে। এই বলেই ফোনটা কেটে দেয়। এদিকে বলরাম ফোন কেটে দেওয়ার পরে মাথাটা কেমন ঝিমঝিম করতে থাকে। তখন বলরাম বলতে থাকে, এমন কেন লাগছে? আমার আমার মাথাটা এমন গোলাচ্ছে কেন? আমি তো বুঝতে পারছি না। তখন তখন দেখা যায় এরপরে বলরাম বারবার চোখ ডলতে থাকে আর বলতে থাকে, কি হচ্ছে এসব? আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না কেন? মাথাটা কেমন ঘুরছে, কোনোভাবে কোনোভাবে হাত পা নাড়াতে পারছি না। এরপরে দেখা যায় তখন তখন বিজিত হাসতে থাকে আর বলতে থাকে, খেলাটা অনেক দূর এগিয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে। তোমরা তোমরা অনেক খেলা খেলেছো, এবার খেলাটা খেলবো আমি। এই বলে নিজের মুখোশটা খুলতে থাকে বিজিত। এদিকে এদিকে আস্তে আস্তে চোখে ঝাপসা দেখতে শুরু করে বলরাম। ঠিক তখনই পরশুরামকে ফোন করে বলতে থাকে, পরশুরাম, কেমন যেন লাগছে, চোখটা কেমন অন্ধকার হয়ে আসছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে, বুঝতে পারছি না। তুই তুই প্লিজ এখানে চলে আয়। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, কোথায় বল। তখন তখন বলরাম কথা বলতে পারে না। এরপরে দেখা যায় এদিকে বিজিত বলরামের সামনে দাঁড়িয়ে থাকে। তখন তখন বিজিতের চেহারা আবছা আবছা দেখে
অবাক হয়ে যায় বলরাম। বলরাম বলতে থাকে, কে তুমি? কে তুমি? কথা বলছো না কেন? কে? বলো, তোমার নাম কি? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি হয়েছে বলরাম? কথা বল, তুই কোথায়? তুই কোথায়? ঠিকানাটা বল, অ্যাড্রেসটা দে, আমি আমি এক্ষুনি আসছি। এরপরে এরপরে দেখা যায় বলরামের চোখ আস্তে আস্তে ঝাপসা হয়ে আসে, আর কোনোভাবে বলরাম মুখ দিয়ে কথা বলতে পারে না। তখন তখন এটা দেখে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। শিবপ্রসাদ বলতে থাকে, কি হলো বলরাম, তুই কথা বলছিস না কেন? কথা বল দোস্ত, কথা বল। তখন তখন বলরামের হাত থেকে ফোনটা পড়ে যায়, আর বলরামও মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, নিশ্চয় ওখানে ওখানে কিছু একটা ঘটেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এরপরে বলরাম মাটিতে পড়া মাত্রই চারপাশ ঘিরে ধরে বিজিতের লোকজন। এরপরে এরপরে দেখা যায় আস্তে আস্তে সবাই সবাই বলরামের সামনে দাঁড়িয়ে নিজেদের মুখোশ খুলতে থাকে। তখন তখন বিজিতকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়, আর বলতে থাকে, কি ব্যাপার বিজন, এত বছর পর তুই এখানে এখানে কিভাবে এলি? তুই তো আমাদের ভুলে গেছিস, এখানে তো তোর আসতে ইচ্ছে করে না, তাই না? তখন তখন বিজন বলতে থাকে, হ্যাঁ রে, অনেক বছর পরে এই ময়লা সাফ করতে আসতে হলো। এদিকে এদিকে দেখা যায় পরশুরাম বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে। এরপরে রাস্তায় রাখা নিজের গাড়ি নিয়ে সেখান থেকে গাড়িতে উঠে ড্রাইভারকে বলতে থাকে, তাড়াতাড়ি চলো। এদিকে এদিকে দেখা যায় বিজিত বিজিত বলরামের সামনে বসে বলতে থাকে, এরা এরা সবাই মিলে জানিস না কলকাতাতেও আমাকে জ্বালিয়ে মারছে, আবার এখানেও চলে এসেছে আমাকে জ্বালাতে, তাই এদেরকে এদেরকে এখানে এখানে মেরে পুঁতে দিতে হবে। একে এখানে মেরে পুঁতে দিবি। আর ওই যে বোন, ওইটা ওইটা আমাকে দে, ওইটা ওই যে শিবানী আছে না, ওই শিবানীর বোনস। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর বলতে থাকে, আমরা জানি যে এটা শিবানীর বোনস। আর ওই যে পরশুরাম বলে একজন লোক এসেছে তো গ্রামে, ওটাই নাকি ওটা ওই ওই লোকটার নাকি বোন শিবানী। এরপরে দেখা যায় বিজিত হাতটা হাতে নিয়ে বলতে থাকে, সরি শিবানী, বড্ড ভালোবাসতাম তোকে, তো বড্ড ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু কিন্তু আমি সরি, তোমার ভালোবাসার মূল্যটা আমি দিতে পারিনি। এই বলে দেখা যায় বলরামকে তার বন্ধুরা বলতে থাকে, কি ব্যাপার বিজন, আমাদেরটা দিলি না? তখন তখন বিজিত নিজের নিজের ক্রেডিট কার্ড বের করে দেয়, আর বলতে থাকে, যত লাগে তুলে নিস, এটা এটা আনলিমিটেড, এটাতে কোনো অ্যামাউন্ট বসা নেই, যত খুশি তত তুলে নিস। ঠিক তখনই দেখা যায় বিজিতের ফোনে ফোন এলে ফোনটা রিসিভ করলে ওপাশ থেকে আয়ুষী বলতে থাকে, কি ব্যাপার বিজিত, কোথায় তুমি? তখন বিজিত বলতে থাকে, আমি তো একটা মিটিং এ এসেছি, বড় বড় একটি হোটেলে, কেন, কি হয়েছে? তখন তখন দেখা যায় আয়ুষী বলতে থাকে, আসলে আসলে তাই ফোন করলাম যে তুমি কোথায়, তোমার খোঁজ নেওয়ার জন্য। তখন বিজিত বলতে থাকে, আমি একটা মিটিং এ আছি আয়ুষী, তাই তুমি ফোনটা রাখো। এরপরে দেখা যায় বিজিতের বন্ধুরা হাসতে থাকে, আর মনে মনে বলতে থাকে, সত্যি এই একটা জিনিস। এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, আচ্ছা বিজিত, একটা কথা বলো, আজ তোমার জীবনে অন্য কোনো মেয়ে নেই তো, অন্য কোনো বউ নেই? আমি তোমার জীবনে একমাত্র একমাত্র ভালোবাসা, তাই না? তখন বিজিত বলতে থাকে, এসব তুমি কি বলছো? তুমি আমার জীবনে সবকিছু, আমার জীবনে কেন বউ থাকবে? আমার কোনো বউ নেই, তুমি আমার বউ। এরপরে দেখা যায় আয়ুষী বলতে থাকে, তবে তবে তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তুমি কিন্তু রাতের খাবারটা খাবে না, আমি তোমার জন্য অপেক্ষা করব ডিনারের জন্য। এই বলেই ফোনটা কেটে দেয়। এরপরে বিজিত হারটা নিয়ে গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় বিজিতের লোকজন আবার আবার মুখ বেঁধে নেয়, আর বলরামকে মারার জন্য রিভলভার নিয়ে বলরামের মাথার কাছে বসে পড়ে। এরপরে দেখা যায় লোকগুলো বলতে থাকে, এখানে এখানে অযথা নিজেদের প্রাণ হারাতে এসেছিস, এত বছরের ঘটনা এখন কেন কেন উদ্ঘাটন করতে হবে? সেটা তো অনেক বছর আগে ধামাচাপা পড়ে গেছে, এখন কেন সেই ঘটনাটা ঘাটতে হবে? এদেরকেও বলিহারি, নিজেদের প্রাণ প্রাণ দিতে কেন যে এসেছে। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে পরশুরাম এসে এসে দাঁড়ায় গুন্ডাগুলোর সামনে। তখনই পরশুরামকে দেখে গুন্ডাগুলো অ্যাটাক করে পরশুরামের ওপর। তখন তখন দেখা যায় পরশুরাম সবার সঙ্গে ফাইট করতে শুরু করে, আর সবাইকে মারতে থাকে, বলতে থাকে, তোদেরকে তোদেরকে কে পাঠিয়েছে বল? ঠিক তখনই লোকগুলো সেখান থেকে পালিয়ে যায়। এরপরে শিবপ্রসাদ বলরামের কাছে আসে, আর বলতে থাকে, বলরাম, তুই ঠিক আছিস তো? কথা বল, তোর এরকম কি করে হলো? তুই কি করে এরকম অজ্ঞান হয়ে গেলি? আর আর হারটা কি তবে ওরা নিয়ে গেছে? এরপরে দেখা যায় চায়ের কাপ দেখে অবাক হয়ে যায় পরশুরাম বলতে থাকে, তার মানে চায়ের কাপের মধ্যে কিছু একটা মেশানো ছিল,
তার কারণে বলরাম এভাবে এভাবে মাটিতে পড়ে গেছে। এরপরে দেখা যায় এদিকে রাস্তার পাশে আগুন জ্বলছে, সে হারটা নিয়ে সে বিদ্যুৎ আগুনের মধ্যে ফেলে দেয় আর বলতে থাকে, তোমার তোমার অন্তিম কাজটা শেষ করে দিলাম শিবানী, আর কখনো তোমার কোনো অস্তিত্ব থাকবে না, কেউ কখনো তোমাকে খুঁজে পাবে না, কেউ চেষ্টা করেও তোমাকে আর আর ফিরে পাবে না। এদিকে পরশুরাম শিবানীর হারটা হারিয়ে ফেলে চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে, শিবানী কোথায় তুমি, প্লিজ ফিরে এসো, প্লিজ ফিরে এসো, আমি এভাবে তোমাকে হারাতে পারবো না।